কি ব্যাপার, এখনো যে এখানে বসে আছো? সেই কখন থেকে বলছি আমাকে খাবার দিতে। তাড়াতাড়ি খাবার দাও। আমি কি বাইরে কাজ করতে যাব না নাকি? খাবার খাবার আমি কোত্থেকে দেব? কাল না তোমাকে বলেছিলাম বাজার করে নিয়ে আসতে? কিছু তো বাজার করে নিয়ে আসোনি। আমি তোমাকে কোত্থেকে খাবার দেব? ঘরে যে কিছুই নেই, হাঁড়িতে যে এক মুঠো চাল ফোটাবো সেই চালটুকুও নেই। রহিমার কথা শুনে জামাল মন খারাপ করে মাথা নিচু করে রইল, আর কোনো কিছুই বলল না। কিছু সময় চুপ থেকে জামাল বলল, কাল কেমন করে বাজার করে আনতাম বলো? কাল তো আমি কোনো কাজই করতে পারিনি। ঠিক আছে, আমি না খেয়েই চলে যাচ্ছি। দেখি আজ বাজারে গিয়ে কোনো কাজ পাই কিনা। কথাটা বলে জামাল বাড়ি থেকে বের হয়ে গেল কাজ খোঁজার উদ্দেশ্যে। সারাদিন ঘোরাঘুরির পর বিকেলের দিকে জামাল একটি গাছের নিচে বসে বলল, সারাটা দিন ঘোরাঘুরি করলাম কাজ খোঁজার উদ্দেশ্যে, কিন্তু একটা কাজও তো পেলাম না। তার থেকে ভালো ছিল সকালে জঙ্গলে গিয়ে যদি কিছু কাঠ কেটে এনে হাটে বিক্রি করতাম, তাহলেও একটু কিছু বাজার করতে পারতাম। এদিকে আজও যদি বাড়িতে বাজার না নিয়ে বাড়ি ফিরি, তাহলে বহু আমাকে আস্ত রাখবে না। হে বিধাতা, হে কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? এখন আমি কি করব? এসব চিন্তা করতে করতেই সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল। না, বাজার না নিয়ে আজ আমি বাড়ি ফিরবই না। এখন আমি জঙ্গলে যাব। জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে তারপর বাজার নিয়ে তবেই বাড়ি ফিরব। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেল। এই রাতের বেলা অন্ধকারে কেমন করে জঙ্গলে যাব? কিন্তু না গেলেও যে আমার আর আমার গিন্নির পেটে ভাত জুটবে না। না না না, ভয় পেলে হবে না, আমাকে অবশ্যই যেতে হবে। জামাল আর এক মুহূর্ত সেখানে বসে থাকলো না। সে সাথে সাথে উঠে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে গিয়ে অন্ধকারে কাঠ কাটতে লাগলো। কাঠ কাটতে কাটতে হঠাৎ জামালের চোখে একটা আলোর মতো ঝলকানি লাগলো। আরে, ওটা কি? এত ঝলমল করছে, দেখি তো একবার কাছে গিয়ে। এ কি, আলোটা তো মনে হচ্ছে ওই শুকনো পাতার নিচ থেকে আসছে। দেখি পাতাগুলো সরিয়ে কি আছে ওর মধ্যে। জামাল হাত দিয়ে শুকনো পাতাগুলো সরাতেই দেখল একটা সোনার বাক্স জ্বলজ্বল করছে। আরে, এ তো দেখছি সোনার বাক্স। কিন্তু এই গভীর জঙ্গলে বাক্স এলো কোত্থেকে? দেখি তো এর মধ্যে কি আছে। আরে, এ তো দেখছি সব সোনা রূপা হিরে জহরত মণিমুক্তায় ভরা। তাহলে এ বাক্স আমি এখনই বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে গিয়ে এসব বিক্রি করে আমি অনেক অনেক বড় লোক হয়ে যাব। যাই যাই, তাড়াতাড়ি যাই, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এখনই বাড়ি ফিরে যাই। জামাল বাক্সটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে রহিমা বারান্দায় বসে ভাবছে, মানুষটা সেই কখন বাড়ি থেকে বের হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না। আজ আমি মনে হয় একটু বেশিই বলে ফেলেছি। এমনভাবে বলাটা আমার উচিত হয়নি। কোথায় না কোথায় গিয়ে বসে আছে কে জানে। দেখি আর কিছু সময় অপেক্ষা করি, না এলে আমি গিয়ে ওর খোঁজ শুরু করব। কথাটা বলা শেষ করতে না করতেই রহিমা দেখল জামাল বাড়ির ভেতর ঢুকেছে। তার হাতে একটা বাক্স, সেটা আলোর মতো ঝলমল করছে। এ কি, এত সময় তুমি কোথায় ছিলে? আর তোমার হাতে এটা কি এত ঝলমল করছে? কোথা থেকে আনলে এটা? সব বলছি বউ, আগে চলো, ভেতরে চলো। যদি কেউ শুনে ফেলে তাহলে আমরা বিপদে পড়ে যাব। জামাল আর রহিমা ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর জামাল রহিমাকে ফিসফিস করে বলল, দেখো বউ, এটা আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি।
এর মধ্যে অনেক সোনা রূপা মণি মাণিক্য রয়েছে। এগুলো যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব, আমাদের সব অভাবও দূর হয়ে যাবে। কিসের বাক্স তুমি ঘরের মধ্যে নিয়ে আসলে কে জানে? হতে পারে এটা কোনো অভিশপ্ত বাক্স। তুমি এক কাজ করো, এখন এই বাক্সটা যেখান থেকে পেয়েছো সেখানে রেখে এসো, না হয় পরে তুমি আমি দুজনেই অনেক বড় বিপদে পড়ে যাব। আরে কি সব আবোল তাবোল বলছো? কিসের অভিশপ্ত বাক্স? এসব অভিশাপ বলে কিছু হয় না। আমি এগুলো অবশ্যই বাজারে বিক্রি করব, আর এগুলো বাজারে বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব। তুমি এসব আজে বাজে চিন্তা মাথা থেকে বের করো তো। চলো এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসব। তারপর সেদিনের মতো রহিমা আর জামাল রাতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা দমকা হাওয়ায় তাদের জানালাটা খুলে গেল। রহিমা আর জামাল হকচকিয়ে ঘুম ভেঙে উঠে বসল। আরে, জানালাটা হঠাৎ করে এভাবে খুলে গেল কেন? মনে হয় বাইরে খুব হাওয়া বইছে। যাই, জানালাটা বন্ধ করে দিয়ে আসি। তুমি বসো, আমি গিয়ে বন্ধ করে দিয়ে আসছি। রহিমা জানালা বন্ধ করতে গিয়ে দেখল বাইরে কোনো বাতাস নেই, আর তা দেখে রহিমা খুবই ভয় পেয়ে গেল। দেখো, বাইরে কোনো বাতাস নেই। আরে, ওটা কি? আমার সোনার বাক্স তোরা নিয়ে এসেছিস, আর এর শাস্তি তোদের সারা জীবন পেতে হবে, এ কথা তোরা ভুলে যাস না। কে 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 তুমি? সেই সুযোগ তোরা আর পাবি না। তোরা লোভী, তোরা লোভ করে আমার এই বাক্স নিয়ে এসেছিস। আমি আমার এই বাক্স নিয়ে যাচ্ছি, আর তোদের অভিশাপ দিয়ে যাচ্ছি। এর জন্য তোদের সারা জীবন শাস্তি পেতে হবে। কথাটা বলেই সেখান থেকে হাওয়া হয়ে মিলিয়ে গেল। দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম যে বাক্সটা এখনই যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো। এই বাক্সটা আনা তোমার একদম ঠিক হয়নি। এখন আমাদের সারা জীবনের শাস্তি বয়ে বেড়াতে হবে। আমি তো বাক্স ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তো আর সেই সুযোগ দেওয়া হলো না। আমি কাল সকালেই জঙ্গলে গিয়ে ওই ভূতের কাছে ক্ষমা চাইব, যদি ও আমায় ক্ষমা করে দেয়। হ্যাঁ, সেটাই করো। যদি তার দয়া হয় তাহলে সে অবশ্যই আমাদের ক্ষমা করে দেবে। কিন্তু পরদিন সকালবেলা জামাল আর বিছানা থেকে উঠতে পারছিল না। তার হাত পা সব অবশ হয়ে গিয়েছিল, তার মাথা একদম ঝিম ধরেছিল। প্রচণ্ড ব্যথায় সে কাতরাচ্ছিল আর শুধু বিড়বিড় করে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও দয়া করে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন ভুল করব না, দয়া করো, দয়া করো। এভাবে প্রায় 7 দিন কেটে গেল, কিন্তু জামালের কোনো উন্নতি হলো না। দয়া করুন কবিরাজ মশাই, এর থেকে বাঁচার একটা না একটা উপায় তো ঠিকই থাকবে। আপনি দয়া করে আমাদের সেই উপায় বলে দিন। একটা উপায় আছে। তোমরা যদি জঙ্গলে গিয়ে সেই ভূতকে ডেকে তার কাছে ক্ষমা চাও, তোমরা যদি তাকে বোঝাতে পারো যে তোমরা এ কাজ করে খুবই অনুতপ্ত, আর সে যদি সেটা বিশ্বাস করে, তাহলে হয়তো এই অভিশাপ থেকে তোমরা মুক্তি পাবে। আর যদি সে বিশ্বাস না করে যে আমরা অনুতপ্ত, তাহলে কি হবে? তাহলে সারা জীবন তোমাদের এই অভিশাপ বয়ে বেড়াতে হবে। হয়তোবা তোমাদের পরের প্রজন্মকেও এই অভিশাপ বয়ে বেড়াতে হতে পারে। না না, ভয় পেলে চলবে না। আমাকে সাহস নিয়ে অবশ্যই সেই জঙ্গলে যেতে হবে। জঙ্গলে গিয়ে আমি সেই ভূতের কাছে ক্ষমা চাইব। আমি তার কাছে হাত জোড় করে ক্ষমা চাইলে সে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে।
মাথা খারাপ হয়েছে? এই অবস্থায় তোমাকে আমি জঙ্গলে একা কোনোভাবেই যেতে দেব না। আর তার উপর তুমি ঠিকমতো হাঁটতেও পারছো না। আমিও তোমার সাথে যাব। তারপর রহিমা আর জামাল জঙ্গলে গিয়ে সেই ভূতকে ডাকতে লাগলো। হে জঙ্গলের ভূত, এই বনের রক্ষাকারী, আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। কোথায় তুমি? আমার ডাকে সাড়া দাও। তোরা আবার কেন এসেছিস এখানে? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার ভুল হয়ে গেছে। আমি লোভ করেছিলাম। জীবনে অনেক অভাব, তাই সেই অভাব দূর করার লোভে আমি তোমার এই বাক্স নিয়ে গিয়েছিলাম। আমার ভুল হয়ে গিয়েছে। আমায় তুমি ক্ষমা করে দাও। আমায় এই শাস্তি থেকে তুমি মুক্তি দাও। মুক্তি? তোরা কখনোই মুক্তি পাবি না। এখন তুই তোর বউকে নিয়ে এসেছিস, এবার তোর জন্য তাকেও আমি শাস্তি দেব। না 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 না, ওর কোনো দোষ নেই। ও আমাকে বাক্সটা সাথে সাথেই ফিরিয়ে দিতে বলেছিল, কিন্তু আমি লোভ করেছিলাম ওকে একটু ভালো রাখার জন্য। ওর কোনো দোষ নেই। তুমি যদি শাস্তি দিতে চাও তাহলে আমাকে দাও। দরকার হলে আমাকে মেরে ফেলো আমাকে, কিন্তু কিন্তু ওকে তুমি ফিরে যেতে দাও। বাহ, তোর মনে দেখি এখনো মানুষের জন্য ভালোবাসা আছে। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? প্রতি অমাবস্যা রাতে তুই এই জঙ্গলে এসে পশু পাখিদের খাবার দিয়ে যাবি, ওদের দেখাশোনা করবি। ওরা আমাদের সম্পদ, মনে থাকবে তো? ভূতের এমন প্রস্তাবে রহিমা আর জামাল রাজি হয়ে গেল। তারপর থেকে তাদের আর কোনো সমস্যা হলো না।